নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস শ্বেতপদ্ম। আজকের প্রথম পর্ব। বিকেল 6টা। দীপক তার গাড়িটা নিয়ে একটু বেড়াতে বের হবার জন্য তৈরি হচ্ছিল। ওপরের ঘরে শোনা গেল টেলিফোনের শব্দ। ডিটেকটিভ দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল দোতলার ঘরে বসে ধরল টেলিফোনটা। টেলিফোনের শব্দ দীপকের কানে এসেছিল, তাই সে আর বের হতে চাইল না। একটু থেমেই বের হওয়া উচিত। শোনা যাক টেলিফোনটা আবার বয়ে নিয়ে এলো কিসের বার্তা। 2 মিনিট। রতন নেমে এলো একতলায়। গ্যারেজের সামনে দীপক চিন্তিত মুখে দাঁড়িয়ে। আজ আর বের হওয়া চলবে না বন্ধু, হাসতে হাসতে বলল রতনলাল। কেন রে, কি আবার হলো হঠাৎ? ঠিক জানি না, তবে আমাদের দীর্ঘদিনের অভিন্ন হৃদয় বন্ধু পুলিশ ইন্সপেক্টর মিস্টার মরিসন দেখা করতে আসছেন। কারণ কিছু বলেননি? না, শুধু বললেন জরুরি ব্যাপার, আর্জেন্ট। যেখানে যে অবস্থাতেই তুই থাকিস না কেন, তোকে তার এক্ষুনি চাই। বেশ, আমি না হয় একটু অপেক্ষাই করি, কি বল? শুধু অপেক্ষা নয়, হয়তো আবার নতুন কাজে হাতও দিতে হবে। কাজের পর কাজ, একটাকে সলভ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা। এক মুহূর্ত বিশ্রাম নেবার উপায় নেই। দীপক হেসে বলে, তা তো দেখাই যাচ্ছে, কিন্তু তাই বলে আমাদের বন্ধুর যেন অমর্যাদা না হয়। কেন অমর্যাদা হবার কারণ? মানে ভুজুয়াকে বলে ভালো খাবার তৈরি করবার ব্যবস্থা করিস, মনে আছে তো? উনি একটু বেশি ডিমের ভক্ত। এই কথাটা শুনে রতন হো হো করে হেসে উঠল। তারপর বলল, হ্যাঁ, সেই জন্যেই লালবাজারে অনেকে মিস্টার মরিসনকে ঠাট্টা করে মিস্টার এগ বলে ডাকে বটে। কিন্তু আশ্চর্য, একদিনে 15-20টা ডিম উনি কি করে হজম করেন? দীপক বলল, অভ্যাস করলে সবই পারা যায় বন্ধু। মানুষ অফুরন্ত শক্তি ও স্বাস্থ্যের অধিকারী হতে পারে, আর ও তো সামান্য ডিম হজম করা। কথা না বাড়িয়ে ধীরে ধীরে দুজনে ভেতরে চলে যায়। আধ ঘন্টা পর দোতলার হলঘরটা ইতিমধ্যেই পরিপাটি করে সাজানো হয়েছিল। দীপক মিস্টার মরিসনকে সেখানে নিয়ে গিয়ে বসালো। চাকর ভজুয়া 2 প্লেট সিদ্ধ ডিম, 4টে ডিমের ডেভিল আর 1 পট চা দিয়ে গেল। এতগুলো ডিমের দর্শন পেয়ে আনন্দিত হলেন মিস্টার মরিসন। অত্যন্ত অল্প সময়ের মধ্যে ডিমগুলো শেষ করে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এবার শুনুন আমার কাহিনী। দীপক আর রতন মনোযোগ দিল। মিস্টার মরিসন বলতে শুরু করলেন, অনেক দিন তো এই লাইনে আছেন মিস্টার চ্যাটার্জি, কিন্তু শ্বেতপদ্ম নামে কোনো এক দুর্দান্ত দস্যু দলের নাম শুনেছেন কি? দীপক চিন্তিত হল, একটু ভেবে বলল, শ্বেতপদ্ম নামটা ভারতের ইতিহাসের অতি প্রাচীন একটা নাম। সিপাহী বিদ্রোহের সময় এই শ্বেতপদ্ম আর রুটি দিয়ে দেশি সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়ানো হতো। কিন্তু বর্তমানে? মিস্টার মরিসন হেসে বললেন, বর্তমানের শ্বেতপদ্ম হচ্ছে অত্যন্ত শিক্ষিত ও বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন একজন লোক। সে কি স্যার? হ্যাঁ, এরা ইতিপূর্বে ছিল আফগানিস্তান ও পারস্য অঞ্চলে। সে প্রায় 10 বছর আগের ঘটনা। দীপক চিন্তিত স্বরে বলল, তারপর? তারপর দীর্ঘদিন ওরা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অরাজক অঞ্চলে নির্বিঘ্নে তাদের ভয়াবহ গুন্ডামি ও ধ্বংসলীলা চালিয়ে যায়। সবচেয়ে মজা হচ্ছে এই যে, দিনের বেলায় এরা অত্যন্ত সাধারণভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকে। তারপর রাত নামবার সঙ্গে সঙ্গেই এরা নিজেদের ভয়াবহ ধ্বংসলীলা শুরু করে দেয়। যখন যে অঞ্চলে এরা কাজ করে, তখন সেখানে এরা আকাশের বুকে জ্বেলে দেয় অদ্ভুত এক লাল আলো। তারপর সেই লাল আলোটা মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে সেখানে ফুটে ওঠে একটি শ্বেতপদ্মের সিম্বল। সেটি কি জিনিস? সেটা হচ্ছে এই যে, এরা আগেই বুঝিয়ে দেয়
নির্দিষ্ট একটা অঞ্চলে তাদের ধ্বংসলীলা অনুষ্ঠিত হবে। কিন্তু আজ পর্যন্ত তাদের দলের কি কেউ ধরা পড়েনি? না, এরা এক স্থান থেকে অন্য স্থানে এমনভাবে ঘুরে বেড়ায় যে এদের সহজে ধরা যায় না। আর দিনের বেলায় দলের সকলে সাধারণভাবে গা ঢাকা দিয়ে থাকে। সাধারণ নাগরিকদের সঙ্গে মিশে থাকে এরা। তাই কে যে শ্বেতপদ্ম দলের নায়ক, পুলিশ শত চেষ্টা করেও তার হদিশ পায় না। কিন্তু এদের বিষয়ে আপনি এত চিন্তিত কেন? চিন্তার কারণ আছে মিস্টার চ্যাটার্জি। কিছুদিন আগে জানতে পেলাম এই শ্বেতপদ্ম দল উত্তরপ্রদেশে হানা দিয়েছিল। সেখান থেকে পুলিশের তাড়া খেয়ে ওরা যায় বিহারে। বিহারে 9 মাসে প্রায় 3 লক্ষ টাকা লুণ্ঠন করেছে ওরা। সম্প্রতি পুলিশের গুপ্ত বিভাগের ধারণা এই যে ওরা নাকি কলকাতার বুকে হানা দেবে। কিন্তু তেমন কোনো প্রমাণ না পেলেও আমাদের তদন্ত চালাতে হবে। এরা সারা ভারতের বুকে এভাবে হ্যাবক সৃষ্টি করেছে যে এদের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতেই হবে। তা তো বুঝলাম, কিন্তু কোনো নির্দিষ্ট কর্মপদ্ধতি অবলম্বন না করলে কারো বিরুদ্ধে এগোনো কত কঠিন তা তো জানেন আপনি। জানি নিশ্চয়ই, কিন্তু ওপর থেকে চাপ এসেছে। সারা কলকাতার সমস্ত সন্দেহজনক জায়গাগুলো সার্চ করতে হবে। এত অল্প সময়ে কি করে তা সম্ভব বলুন? কলকাতায় তো আর একটা দুটো এ ধরনের আড্ডা নেই যে। আচ্ছা, একটা কাজ করলে হয় না মিস্টার মরিসন? কী কাজ বলুন? আমরা সব দিক থেকে এমনভাবে প্রস্তুত থাকব যে কোথাও কোনো অঘটন ঘটবার সঙ্গে সঙ্গেই ওদের 2-1 জন পান্ডাকে ট্র্যাপ করতে পারবো। কিন্তু ওদের দলের পান্ডা মাত্র 1 জন। কিন্তু সেই লোকটি কে বা কেমন তার চেহারা, তার ভালো মতো কোনো বিবরণ আজ অবধি মেলেনি। সব দিক থেকে মুশকিলে পড়েই তো আপনার শরণাপন্ন হয়েছি। দীপক কিছুক্ষণ কি যেন চিন্তা করে, তারপর বলে, এখনকার মতো করবার বিশেষ কিছুই নেই মিস্টার মরিসন। তবে যদি কিছু ঘটে আমি সঙ্গে সঙ্গে নিজে যতটা পারি চেষ্টা করব। ওরা যতই চালাক হোক না কেন, সমস্ত পুলিশ বাহিনীর আয়ত্তের বাইরে যে সব সময় থাকতে পারবে তা মনে হয় না আমার। কিন্তু হঠাৎ আপনি শ্বেতপদ্মের দলের কথা আমাকে জিজ্ঞাসা করলেন কেন মিস্টার মরিসন? মিস্টার মরিসন বললেন, কতকগুলো এমন ঘটনা নিশ্চয়ই ঘটেছে যে জন্যে তাদের খবর দেওয়া আমার বিশেষ প্রয়োজন। কিন্তু কী সে ঘটনা? কৌতূহলী দীপক জিজ্ঞাসা করে। এখন কোনো কিছু বলবার প্রয়োজন নেই। তবে যদি আমার কথা সত্য হয়, তবে সত্তর হয়তো এ বিষয়ে আমাকে আপনার সাহায্য গ্রহণ করতে হবে। দীপক মিস্টার মরিসনের কথা শুনে চিন্তিত মুখে তার দিকে তাকায়। সীমাহারা আকাশের দক্ষিণ কোণে দপ করে জ্বলে উঠল একটা রক্তাভ বিজলির চকিত চমক। অবাক হয়ে সকলে চেয়ে দেখল সেদিকে। কিসের ওই আলো? কোন অজানা ভয়াল, মৃত্যুর মতো করাল, নিয়তির মতো দুর্বার আগামী একটা ধ্বংসের প্রতিবিম্ব উদ্ভাসিত ওই আলোকের শিখায়? ট্রাম, বাস, হোটেল, রেস্টুরেন্ট, পথচারী, অজস্র অগণিত জনতার প্রতিটি মানুষের দৃষ্টি পড়েছিল ওদিকে। ভাবতে লাগলো সবাই, এই নির্মেঘ নির্মুক্ত আকাশে ওই বিদ্যুৎ শিখা এলো কোথা থেকে? আর বিদ্যুতের ঝলক তো কখনো ওরূপ রক্তাভ শিখায় জ্বলে ওঠে না। তবে কি সৃষ্টি ধ্বংসের পথে চলেছে? তবে কি বিশাল কোনো নীহারিকা অথবা অনামা কোনো নক্ষত্রের সংঘাতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? এ তারই পূর্ব ইঙ্গিত? এটা কি মহাকালের প্রলয় নর্তনের পূর্ব ইশারা? আকাশের দিকে চেয়ে রইল সবাই নিমেষহীন দৃষ্টিতে। সবার মুখেই শুধু ওই একই প্রশ্ন, ওই বিদ্যুৎ চমক কিসের? সবার বিস্ময়কে আরও বর্ধিত করে দিয়ে আরও একবার জ্বলে উঠল সেই রক্তাভ আলোর ঝলক, আরও দীর্ঘস্থায়ী যে আলোকের দীপ্তি। এবার আর বিদ্যুৎ লেখা বলে ভুল হবার উপায় নেই। কিন্তু সেটা যে কি তাও নির্দিষ্ট করে বলতে পারে না কেউ। বিজ্ঞানে তারা এমন কিছুই পড়েনি, জীবনে কখনো দেখেনি, কিংবা দেখবার কথা কল্পনাও করেনি। চারিদিকে বিস্ময়ের গুঞ্জন, নির্বাক জনসাধারণের মুখ দৃষ্টি, চিন্তাশক্তি যেন হারিয়ে ফেলেছে তারা। এ তাদের চোখের সামনে তারা কি দেখছে?
এ কি তারা কোনো স্বপ্নরাজ্যের জাদুর মধ্যে প্রবেশ করেছে নাকি? তাদের সমস্ত বিস্ময়কে নিমেষে অন্তর্হিত করে দিয়ে সঞ্চার হলো বিপুল অব্যক্ত ভয়। শোনা গেল পরপর 3 বার বিস্ফোরণের শব্দ। আকাশ যেন থরথর করে কেঁপে কেঁপে উঠল সে গর্জনে। দুরু দুরু করে কেঁপে উঠল সবার বুক। সৃষ্টির শেষ দিন বুঝি আসন্ন। কামানের বজ্র নির্ঘোষ বুঝি হার মেনে যায় এর কাছে। ডিনামাইটের গগনভেদী আওয়াজও বুঝি পারে না এর সাথে পাল্লা দিতে। এ তবে কিসের গর্জন? পৃথিবী কি ধসে পড়বে প্রচণ্ড শব্দে? মহাপ্রলয় শেষে কি বিশ্ব মিলিয়ে যাবে অকুল অনন্ত মহাশূন্যে? স্তম্ভিত, বিস্মিত, হতবাক সবাই ছুটল আপন আপন গৃহকোণে। যে করেই হোক এই ধ্বংসের হাত থেকে নিজেদের বাঁচাতে হবে। দোকানপাট বন্ধ হয়ে এলো, পথঘাট জনশূন্য। ট্রামে বাসে শুরু হলো ঠেলাঠেলি, মারামারি, হট্টগোল। পালাও পালাও, পলায়তি সজীবতী। সবাই এক নিঃশ্বাসে ছুটে ঘরে পৌঁছতে পারলে বাঁচে। হঠাৎ সকলের চমক ভালো করে কাটতেই দেখতে পেল দক্ষিণ আকাশে ফুটে উঠল বড় বড় জ্বলন্ত শ্বেতাভ রেখা, শ্বেতপদ্ম। ভয় গেল কেটে। দেখা গেল প্রভূত বিস্ময় আর বিহবলতা। অদ্ভুত, অপূর্ব, অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্ব, অচিন্তনীয়। সকলে বাড়ির ছাদে কিংবা উঁচু কোনো স্থানে উঠে চেয়ে দেখতে লাগলো আকাশের দিকে। অমাবস্যার সান্ধ্য মসি বর্ণ তমসাময়ী আকাশে ভেসে বেড়াচ্ছে একটি শ্বেতপদ্ম। শ্বেতপদ্ম, শ্বেতপদ্ম! সবার মুখে একটিমাত্র কথা। সমস্ত মহানগরীর প্রত্যেকের মুখে মুখে জেগে উঠল একটি কোলাহল গুঞ্জন। সারা ভারতের পুলিশ বাহিনীকে হেলায় তুচ্ছ করে শ্বেতপদ্মের দল মহানগরীর বুকে হানা দিয়েছে। ওই আলোক শিখা বুঝি শ্বেতপদ্মের বিজয় পতাকা। ওই গগন বিদারী গর্জন বুঝি তারই সম্মানসূচক তোপধ্বনি। সে প্রমাণ করছে আজ জগতের সামনে যে সে অপরাজেয়, সে দুর্ধর্ষ, সে অজর অমর। শ্রদ্ধা, বিস্ময়, ভয় ও আশ্চর্যের একটা মিশ্র সমাবেশ দেখা গেল সকলের মনে। কিন্তু এই সমস্তকে কিছুমাত্র ভ্রুক্ষেপ না করে একটি বিরাট কালো ঢাকা মোটর গাড়িকে দেখা গেল টালিগঞ্জ পেরিয়ে দক্ষিণের দিকে ছুটে চলতে। তবে সে উন্মাদ গতিবেগ দেখে ভয়ে কোনো পুলিশ কিংবা ট্রাফিক কনস্টেবল হাত তুলে তাকে বাধা দিতে পারল না। সে যেন বাঁধনহারা কল্পনার অগ্রদূত। মাইলের হিসেবে তাকে বোঝা যায় না। 60, 70, 80 কিংবা 90। তবে কক্ষচ্যুত কোনো নীহারিকার গতিও বুঝি হার মেনে যায় এর কাছে। সব বাধাকে তুচ্ছ করে নিমেষে প্রচুর পথ অতিক্রম করতে পারাটাই যে তার একমাত্র উদ্দেশ্য, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। গাড়িতে বসে দুটি প্রাণী, দীপক চ্যাটার্জি আর তার সহকারী রতনলাল। ঘনিয়ে এলো বুঝি মুখোমুখি দৈরথ সমর। কে জানে তার পরিণাম কোথায়? বিখ্যাত ধনী রায়বাহাদুর বিমল বসু অস্থিরভাবে পায়চারি করছিলেন তার বিডন স্ট্রিটের নিজ বাসভবনে। কিছুক্ষণ আগেই তিনি সেদিনের ডাকে আগত কয়েকখানি চিঠির ওপর দ্রুত চোখ বুলিয়ে যাচ্ছিলেন। এমন সময় চোখ পড়ল অদ্ভুত পুরু একটি খামের ওপর। সামান্য একটি খাম, কিন্তু তা যেন নিমেষে শুষে নিল তার মুখের সব রক্তটুকু। খামের ঠিক ওপরে একটি কোণে আঁকা রয়েছে বিরাট একটি পদ্মের ছবি, শ্বেতপদ্ম। ছুরি দিয়ে খামটার মুখ কেটে ভেতরে চোখ দিলেন তিনি। সামান্য কয়েক লাইন মাত্র লেখা, কিন্তু তাতেই যেন তার মধ্যে এনে দিল অদ্ভুত একটা পরিবর্তন। ধীরে ধীরে তার মুখের মাংসপেশি কঠিন হয়ে উঠল। দপদপ করে জ্বলতে লাগল তার চোখ দুটি জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো। কয়েকটি মাত্র মুহূর্ত, তারপরে এই খামটি মেঝের ওপর ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠলেন তিনি, না না, এ হতে পারে না, এ সম্পূর্ণ অসম্ভব, অবাস্তব। প্রাণপণে নিশ্চিন্ত হবার চেষ্টা করে তিনি ধরালেন একটা সিগারেট, কিন্তু আবার চোখ গিয়ে ঠিকরে পড়ল মেঝেয় পড়া চিঠিটার উপরে।
আবার চিঠিটা হাতে তুলে নিয়ে পড়তে শুরু করলেন তিনি। প্রিয় বিনয় পালিত, জীবনে অনেক অদ্ভুত কার্যই করেছ তুমি, তবে সবচেয়ে যা অদ্ভুত তা হচ্ছে তুমি নিজে। আজ তুমি নাম পাল্টে প্রাণপণে রায়বাহাদুর বিমল বসু হবার চেষ্টা করছো, কিন্তু মারাত্মক ভুল তুমি করে ফেলেছ এক জায়গায়। তোমাকে চিনতে আমার কষ্ট হয়নি একটুও। আজ আমি যদি তোমার আসল পরিচয় প্রকাশ করে দিই সকলের কাছে, তবে তোমার ঘৃণিত পুরানো দিনের কথা স্মরণ করে সবাই শিউরে উঠবে। আজ যদি তুমি ২০ বছর আগের দিনে ফিরে যাও, তবে তোমার এত ধন ঐশ্বর্য সব বৃথা প্রতিপন্ন হবে। লোকে তোমায় জানবে ঘৃণিত নীচ একটা খুনি বলে। কিন্তু তাই কি তুমি চাও? যদি এই ঘোর দুর্বিপাক থেকে নিজেকে রক্ষা করতে চাও, তবে কিছু টাকা তোমায় খরচ করতেই হবে। ভুলো না যে তোমার অসৎ উপায়ে উপার্জিত অর্থে বহু দিন দরিদ্র দুমুঠো খেয়ে বাঁচবে। মাত্র ২০,০০০ টাকার খুচরো নোট একটা তারায় বেঁধে পরশু রাত ১:৩০টার সময় গড়ের মাঠে মনুমেন্টের পশ্চিম কোণে রেখে আসবে। তাহলেই তা আমার হস্তগত হবে। নইলে বন্ধু, তোমার নিস্তার নেই। পুলিশকে জানাতে গেলেই এই চিঠি তাদের দেখাতে হবে। তাহলে পুলিশ জেনে ফেলবে তোমার পুরানো পরিচয়। সুতরাং সে চেষ্টা অবশ্যই করো না। এখন নিজের ভালো যা বোঝো করো। আর একটা কথা, তোমার পুরানো পরিচয় প্রমাণ করবার ক্ষমতাও আমার আছে। এতেই তোমার বন্ধু শ্বেতপদ্ম। রায় বাহাদুরের হাত দুখানা কাঁপতে লাগল। ২০ বছর পরে কালের হাতের জাদুস্পর্শে তার দেহের এমন অদ্ভুত পরিবর্তন হয়েছে যে কেউ কোনো দিন তাকে দেখে বিন্দুমাত্র সন্দেহ করতে পারবে না যে তিনি অতীতের কঙ্কাল বিনয় পালিত। কিন্তু তবু কি করে ওরা জানতে পারল তার পুরানো দিনের কাহিনী? কি করে আজ এই অসম্ভব সম্ভব হয়েছে? তবে কি ওরা মায়াবী না জাদুকর? রায়বাহাদুর তাড়াতাড়ি গিয়ে দাঁড়ালেন একটা বড় আয়নার সামনে। সমালোচকের দৃষ্টিতে পুঙ্খানুপুঙ্খভাবে তাকালেন নিজের প্রতিফলিত প্রতিবিম্বের দিকে। না, সম্পূর্ণ অন্য লোক আজ তিনি। পেশিবহুল দেহেও যথেষ্ট পরিবর্তন। মাথায় টাক, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, রগের কাছে চুল পাকতে শুরু করেছে। অদ্ভুত এক গাম্ভীর্যপূর্ণ প্রৌঢ় তিনি আজ। দরজার খিলেটে একটা ড্রয়ার থেকে বের করলেন পুরানো একটা বাক্স। তার ভেতর থেকে একটি দীর্ঘদিন পূর্বের বহু পুরানো একখানা তরুণ যুবকের ফটো। না, কোনো মিলিয়ে দেখা যায় না দুজনের চেহারায়। অনেকটা নিশ্চিন্ত হলেন তিনি। না, আজ শ্বেতপদ্ম শত চেষ্টাতেও প্রমাণ করতে পারবে না যে রায়বাহাদুর বিমল বসুই স্বয়ং বিনয় পালিত। ধীরে ধীরে আর একবার খামটা তুলে নিলেন তিনি। ভালো করে উল্টে পাল্টে দেখতে লাগলেন সেটা। নতুন কোনো তথ্য আবিষ্কৃত হলো না। শুধু দেখা গেল যে খামের উপরে বিডন স্ট্রিট পোস্ট অফিসের সিল দেওয়া। সেদিনই চিঠিটা পোস্ট করা হয়েছে। তার মানে পত্রপ্রেরক তার আশেপাশেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। কিন্তু কোথায় সে? কে সে? ধীরে ধীরে তার মুখে ফুটে উঠল বিরক্তির রেখা। কেউ নিশ্চয় বাজে চিঠি দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে চায়। ওদিকে মন দিয়ে লাভ নেই। কিন্তু কেউই তো জানে না যে তার পূর্ব নাম ছিল বিনয় পালিত। আর এই শ্বেতপদ্ম, এর পূর্ব কীর্তিগুলি যেন আর একবার তার চোখের ওপর দিয়ে ঝিলিক মেরে গেল। এ লেখা কি জাল? আবার ভাবতে শুরু করলেন তিনি। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার কপালে। তারপর এক সময় টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন চিঠিটা। তারপর উঠে ঘরের খিল খুলে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে চাকর হরিকে ডেকে বললেন, হরি, চা নিয়ে আয়। হরি চা নিয়ে এসে রাখল টেবিলের ওপর। তারপর তার হাতে দিল একখানা কাগজ। বলল, বাবু, এইমাত্র একজন লোক এই কাগজখানা দিয়ে গেল। বলল যে এটা নাকি আপনার জরুরি চিঠি। বিস্মিত রায়বাহাদুর কাগজটি খুলে দেখলেন তাতেও একটি শ্বেতপদ্মের ছবি জ্বলজ্বল করছে। ছবির নিচে লেখা, বিনয় পালিত, যতই চিঠি ছিঁড়ে ফেলে নিশ্চিন্ত হবার চেষ্টা করো, আমার প্রাপ্য টাকা পুরোপুরি না পেলে
তোমার নিস্তার নেই তা জেনে রাখো, আমার দৃষ্টি রয়েছে তোমার প্রতিটি কার্যের এবং গতিবিধির ওপরে। এমনকি তুমি কী বেশে কোথায় দাঁড়িয়ে কী করছো তা পর্যন্ত আমার দৃষ্টিগণ্ডির মধ্যে। এখনও শেষবারের মতো তোমায় সাবধান করে দিচ্ছি, যদি মান সম্মান প্রতিপত্তি অর্থ নিয়ে বাঁচতে চাও, আমার সামান্য দাবিটি পূর্ণ করো। আমার বিরাট শক্তিকে তুচ্ছ করা মানেই তোমার ধ্বংসকে নিকটতর করে তোলা। ইতি তোমার বন্ধু শ্বেতপদ্ম। রায়বাহাদুর গর্জন করে উঠলেন, যে চিঠি দিয়ে গেল সে চলে গেল কোন দিক দিয়ে? ভীত কণ্ঠে হরি বলল, আজ্ঞে হুজুর, সে তো চিঠিটা দিয়েই একটা সাইকেলে চড়ে চলে গেল তক্ষুনি। রায়বাহাদুর চিৎকার করে কি যেন বলতে গেলেন, কিন্তু তার মুখে স্বর ফুটল না। ধপ করে সোফার উপরে গায়েলিয়ে দিলেন তিনি। তার দু চোখে তখন অকুল অজস্র রাত নেমে এসেছে। হোটেল প্যাসচার। চীনে পাড়ার গলি ঘুপচির গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে সংকীর্ণ এই গলিতেও যে একটা হোটেল থাকতে পারে, এটা অনেকের কাছেই একটা অভূতপূর্ব বিস্ময়। তবু এটা সত্য। এক শ্রেণীর লোকের কাছে এই হোটেলটি বেশ লোভনীয় বাসস্থান। ক্ষুদ্র, অপরিসর, প্রায়ান্ধকার গলির বাসিন্দাদের সাথে এই হোটেলের লোকগুলিও যেন অভিন্ন শ্রেণীভুক্ত। বহু পুরনো বাড়ি, চুনবালি খসে খসে পড়েছে, দাঁত বের করে রয়েছে নোনা ধরা ইটগুলো। বাড়িটার নিচের তলায় অনেকগুলো গুদাম ও দোকান, ওপরের তলায় এই হোটেলটি। দোকানগুলিতে খদ্দের বিশেষ আসে না, তবে কি করে যে এদের দিন কাটে জানে না কেউ। হোটেলটিতে নানা শ্রেণীর এবং বর্ণের এক বৈশিষ্ট্যপূর্ণ মিশ্রণ, যেন বিভিন্ন জাতির একটা প্রদর্শনী এটা। কিন্তু কে যে কি করে তা নিয়েও কখনো মাথা ঘামায় না। আর মাথা ঘামিয়েই বা লাভ কি? এই বিরাট হোটেলের কোন গোপন কক্ষে যে কে বাস করে সে সম্বন্ধে ধারণা করাও সাধারণ মানুষের সাধ্যের অতীত। এই হোটেলটিরই একটি গোপন কক্ষে এবার আমাদের গল্পের জবনিকা উঠল। হোটেলের 7 নম্বর ঘর। রাত 12:30। ঢং করে বেজে উঠল যেই সময় নির্দেশক ঘণ্টাটি। সঙ্গে সঙ্গেই দেখতে দেখতে ঘরে উপস্থিত প্রায় 15 জন লোক উঠে দাঁড়াল। সজোরে টিপল দালানের ওপরে দণ্ডায়মান একটি কাঠের পুতুলের বুকের মাঝামাঝি। একটা ছোট্ট শব্দ করেই ঘরের মেঝের কিছুটা অংশ সরে গেল। দেখা গেল একটা লম্বা সুড়ঙ্গ পথ, কিন্তু তা যে কোথায় গেছে কেউ জানে না। সুড়ঙ্গ পথটিতে ঘোরানো ঘোরানো একসার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। নিচে, আরও নিচে। বুঝি পাতালের কোন অতল গহ্বরের সন্ধান দেবে এই পথ। মাটির তলায় একটা ভূগর্ভস্থ কক্ষে গিয়ে পথ শেষ হয়েছে। সেখানে অনেকগুলি বসবার আসন। একে একে সবাই বসে পড়ল। সবাই স্তম্ভিত, সবাই বিস্ময়ে হতবাক। বহুদিন পরে আবার তাদের ডাক এসেছে। তাদের অজ্ঞাতবাস হয়েছে সমাপ্ত। আর পালিয়ে থাকতে হবে না, আবার সাড়া দিতে হবে নূতন কর্মের আহ্বানে। কিন্তু কি সে কর্ম? ওদের মধ্যে মৃদু কথাবার্তার গুঞ্জন উঠছিল, কিন্তু তা এত ধীরে যে বাইরের কোনো লোকের কানে পৌঁছবে না তা। ধীর কথাবার্তা শুনে শুধু মনে হচ্ছিল যে এদের স্থির ধারণা দালানেরও বুঝি কান আছে। এদের মধ্যে কয়েকজন পুলিশের অতি পরিচিত মহাপ্রভু। অপর 2-1 সম্বন্ধে যদিও পুলিশ নীরব, তবু জনসাধারণের কাছে তারা সন্দেহের পাত্র। দালানের পেছন দিকে একটা কালো সিল্কের ওপর আঁকা একটি শ্বেতপদ্মের ছবি। বেজে উঠল একটা ঘণ্টা অদ্ভুত শব্দে। পাতাল ভরে যেন আবির্ভূত হল সর্বাঙ্গ কালো পোশাকে আবৃত এবং মুখে কালো মুখোশ পরা একজন লোক। ঘরের স্বল্প আলোয় মনে হচ্ছিল লোকটির সারা দেহই যেন রোমাঞ্চ দিয়ে তৈরি। সে আবহাওয়ার মাঝে কলকাতা শহরে নামজাদা বদমাইশ, গুন্ডা, ব্ল্যাকমেলারদের বুকও কেমন যেন কেঁপে উঠল। সবাই একসঙ্গে উঠে দাঁড়ালো তাকে সম্মান দেখাবার জন্যে। এটা কারো নির্দেশে নয়, মনের ভয় ও ভক্তি মিশে তাদের মনে এমন একটা ভাবের সৃষ্টি হয়েছিল যে
তারা যেন নিজের অজ্ঞাতেই কাজ করে চলেছে। কালো মূর্তিটি ধীরে ধীরে হাত নাড়ল। সবাই বসে পড়ল একে একে। ঘরের মধ্যে একটা পিন পড়লেও শব্দ শোনা যায় এমনই নিস্তব্ধ আবহাওয়া। সকলের একাগ্র দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে। গম্ভীর কণ্ঠে ভেসে এলো ছোট্ট ছোট্ট কথা। বন্ধুগণ, তোমাদের আমি ডাক দিয়েছি বহুদিন পরে। নতুন কাজ তোমাদের সামনে। এগিয়ে চলবে নিজের ওপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে। সাফল্য তোমাদের যে সুনিশ্চিত, এতে সন্দেহ নেই। কর্তব্য পালন করলে যে উপযুক্ত মূল্য পাবে, এর নিশ্চয়তা তোমাদের আমি দিচ্ছি। তোমরা জানো, কোনো দিন কথার খেলাপ আমি করি না। শ্বেতপদ্ম মরেছে, এ ধারণা নিয়ে যারা বসে আছে তাদের ঘুম ভাঙবে। তোমরা জানো, বঙ্গোপসাগরে পুলিশের চোখে ধুলো দেবার জন্যে ডিনামাইট দিয়ে জাহাজ ধ্বংস আমি করেছিলাম, কিন্তু তার অনেক আগেই আমার পলায়ন করবার পথ খোলা ছিল। মুখে গ্যাস মুখোশ পরে 3 মাইল পথ সাঁতার দিয়ে কুলে গিয়ে উঠেছিলাম। কিন্তু ওদের সে ভুলের শাস্তি ওরা পাবে। ওরা জানবে না আমাকে, চিনবে না, শুধু বরণ করে নেবে অনন্ত মৃত্যুকে। প্রথমে ধ্বংস করব দীপক চ্যাটার্জি আর তার সহকারী রতনলালকে, তারপর ইন্সপেক্টর মরিসনের পালা। আমার বিপক্ষে এসে যারা দাঁড়াবে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে নিজের বুকের তাজা রক্ত দিয়ে। দিকে দিকে আবার ছড়িয়ে পড়বে আতঙ্ক। মূর্খ পুলিশের দল আমার সন্ধানে মাথার ঘাম পায়ে ফেলে মিথ্যা ঘুরে ঘুরে মরবে। আমার কেশাগ্র স্পর্শ করবার ক্ষমতাও হবে না তাদের। আর আমি তাদের পাশেই বসে তাদের প্রতিটি কাজের ওপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগিয়ে চলব। শুরু হবে শ্বেতপদ্মের নব অভিযান। তোমরা হবে আমার অভিযানের সহায়ক। কিন্তু সাবধান বন্ধুগণ, বিশ্বাসঘাতকতার আমি একটিমাত্র শাস্তি দিই, মৃত্যু। এখন তোমাদের কর্তব্য সম্বন্ধে তোমাদের কিছু বলি। এরপর যে সমস্ত কথা সেখানে আলোচিত হতে লাগল, তা শুনলে যে কোনো সভ্য মানুষের বুকে ভয়ে আটকে উঠত। কিন্তু ওরা নির্বিকার হয়ে সব শুনে যেতে লাগল। গভীর রাত্রির গাঢ় অন্ধকার অবগুণ্ঠনের মাঝে লুকিয়ে থাকল এই ভীষণ হৃদকম্পনকারী দৃশ্যগুলো। বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি তার ড্রয়িং রুমে বসে সহকারী রতনের সাথে গল্প করছিল। রতন বলল, দীপক, আজ পর্যন্ত তুই যে কয়টা কেসে হাত দিয়েছিস, প্রায় প্রত্যেকটাতেই সফলতা লাভ করায় সবার নিশ্চিত ধারণা যে তুই হাত দিলেই যে কোনো সমস্যার সমাধান হতে বাধ্য। কিন্তু শ্বেতপদ্ম যে কোন দিক দিয়ে সেদিন সমস্ত বেড়াজাল এড়িয়ে পলায়ন করল, তা সত্যিই অভূতপূর্ব। দীপক হেসে বলল, না, অভূতপূর্ব নয়, তবে এ দেশে এই প্রথম। এ সত্যিই তার আবির্ভাব ঘটল যেন একটা অদ্ভুত রোমান্টিক পরিবেশে। আকাশের গায়ে পরপর 5টি হাইড্রোজেনপূর্ণ বেলুন উড়িয়ে পরস্পরের সাথে তার দিয়ে সংযোগ সূত্র স্থাপন করে প্রত্যেকটি বেলুনে একটি করে ইলেকট্রিক আলোর টিউব আটকে আকাশের গায়ে উড়িয়ে দেওয়া, তারপর ব্যাটারিকে ফিক্স করা। সত্যি, আমি তার সম্বন্ধে যখন চিন্তা করি তখনই ভাবি কি অদ্ভুত ক্ষমতা, কি চিন্তাশীল মস্তিষ্ক লোকটির। সবাইকে জানিয়ে সকলের মনে অদম্য একটা কৌতূহল এবং ভয়ের সঞ্চার করে যেন হঠাৎ সে উদিত হলো ধূমকেতুর মতো। মনে হচ্ছে যেন সত্যি একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী আমি পেয়েছি। রতন বলল, ফিরে এলো বটে, কিন্তু তার অভিযানের কোনো প্রমাণ তো পাচ্ছি না এখনো। দীপক বলল, চিন্তা করো না, একবার যখন তার প্রমাণ পাবে তখন ভয়ে ভয়ে ভাবতে থাকবে কি করে রেহাই পাওয়া যায়। পূর্বের কীর্তিকাহিনীগুলো এখনও ভোলনি আশা করি। তার কথার মাঝখানে বাইরে শোনা গেল পদশব্দ। দীপক রতনের দিকে চেয়ে বলল, অচেনা পদশব্দ মনে হচ্ছে, বোধহয় কোনো নতুন বন্ধু। তার কথার সত্যতা প্রমাণ করে ঘরের মধ্যে আবির্ভূত হলেন একজন অজানা ভদ্রলোক। মাথায় টাক, পরিধানে দামি স্যুট, চোখে মুখে ব্যস্ততার ছাপ। চেহারা দেখে বেশ অভিজাত বলেই মনে হয়। দীপক ও রতন মুখ তুলে কোনো কথা বলবার পূর্বেই
আগন্তুক ব্যস্ত সমস্তভাবে বলে উঠলেন, আমাকে আপনি চিনবেন না দীপকবাবু, তবে পরিচয় দিলে হয়তো চিনতে পারেন। আমার নাম রায়বাহাদুর বিমল বসু। দীপক হেসে বলল, হো, হ্যাঁ মনে পড়েছে বটে, শুনেছি আপনার নাম। আপনি বোধহয় বিডন স্ট্রিটে থাকেন, না? ভদ্রলোক হেসে বললেন, মনে রেখেছেন দেখছি। আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে যে চেনেন, আশ্চর্য। দীপক বলল, না, আশ্চর্য নয়, কারণ উঁচু মহলে আপনার বেশ কিছু নামডাক আছে। কিন্তু দেখে মনে হচ্ছে যে আপনি কোনো কারণে অত্যন্ত বিচলিত হয়ে উঠেছেন। তাছাড়া কখনো বিনা কারণে এই অভাজনের কুটিরে যে আপনার মতো ব্যক্তির পদার্পণ হবে না তা জানি। এখন যদি ধীরে সুস্থে একটু জিরিয়ে নিয়ে ধীরে ধীরে কারণটি ব্যক্ত করেন তো বাধিত হব। অবশ্য আপনাকে সাহায্য করতে পারবো কি না সেটা নির্ভর করছে অনেকটা কারণটির ওপর। একটু থেমে দীপক আবার বলল, দেখুন, ফিয়ের লোভ দেখিয়ে আমায় কাজে নামাবেন এ যদি আপনি ভেবে থাকেন তবে আপনি ভুল বুঝেছেন রায়বাহাদুর। সত্যি বলতে কি, আমি একজন ক্রিমিনোলজিস্ট। ছোটোখাটো চুরি বাটপারি নিয়ে মাথা ঘামানো আমার পেশা নয়। কোনো বড় ক্রাইম যেখানে অনুষ্ঠিত হয় কিংবা হবার উপক্রম হয় সেখানেই আমার দেখা পাবেন আপনি। যাক, আপনার কেসটা যে কী তা সংক্ষেপে আমাকে বলুন। রায়বাহাদুর হাসতে হাসতে বললেন, ঠিক বলেছেন আপনি। এতদিন আপনার নামই কেবল শুনেছি, আজ সাক্ষাৎ পরিচয় হলো। সত্যি, এই তো যোগ্য লোকের মুখে উপযুক্ত কথা। এখন শুনুন সংক্ষেপে আমার কেসটি। মনে হয় একবার শুনলে আর তা এড়াতে চাইবেন না আপনি। দীপকের যে কিছুটা কৌতূহল না হচ্ছিল তা নয়, ধীরে ধীরে বলল, বলুন শুনি। রায়বাহাদুর বলতে শুরু করলেন, ঘটনা শুরু হয় দিন তিনেক আগে। প্রথমে একদিন শুভ প্রভাতে অনেকগুলি চিঠি ঘাঁটতে ঘাঁটতে একখানা চিঠি পেলাম। পুরু খামের ওপরে একটি শ্বেতপদ্মের ছবি আঁকা। নামটা আমি আগেই শুনেছি বটে, তবে প্রথম তার চিঠিখানা পেলাম সেদিন। শ্বেতপদ্ম! দীপক ও রতন যেন একসঙ্গে লাফিয়ে উঠল। একাগ্র মনোযোগ নিবদ্ধ হল রায়বাহাদুরের কথার উপরে। দীপক কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, তারপর? রায়বাহাদুর পুনরায় আরম্ভ করলেন, চিঠিতে নূতনত্ব কিছু ছিল না। সাধারণ ভয় দেখিয়ে টাকা আদায় করবার ফন্দি। তবে এত সহজে ভয় পাবার লোক তো আমি নই। তবু খুব বেশি সুবিধা তার হলো না। আমিও চিঠিটা ছিঁড়ে ফেলে নিশ্চিন্ত হলাম। ভাবলাম এটা নিশ্চয়ই কেউ ভয় দেখিয়ে লিখেছে মাত্র, ওটা নিয়ে মাথা ঘামালাম না আর। তারপরের ঘটনা কাল রাতে। সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষে আমি বাইরের বারান্দায় একটু পায়চারি করি। এটা আমার বহুদিনের অভ্যাস। কালও ঠিক তেমনি রাত 9টায় খাওয়া দাওয়ার শেষে ঘুরে বেড়াচ্ছি। শীতের দিন, তাই গায়ে ছিল আমার গরম নাইট ড্রেস আর মাথায় নাইট ক্যাপ। হঠাৎ চমকে উঠলাম একটা রিভলভারের প্রচণ্ড গর্জনে। ভয় পেয়ে চুপচাপ বসে পড়লাম আমি। দেখলাম একজন লোক ওপাশের রেলিং থেকে মাটিতে লাফিয়ে পড়ে ছুটতে ছুটতে পথে গিয়ে পড়ল। তার সারা দেহ কালো পোশাকে আবৃত থাকায় একটুও চিনতে পারিনি তাকে। তারপর হঠাৎ নাইট ক্যাপটিতে হাত দিয়ে দেখলাম যে গুলিটা টুপি ভেদ করে চলে গেছে। সামান্য আধ ইঞ্চির জন্যে আমার মাথাটা যে বেঁচে গেছে এটা আমার মস্ত বড় সৌভাগ্য। শয়তানের প্রথম উদ্যম হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু এরপরেও তো আমার ওপরে সে নতুন আক্রমণ চালাতে পারে। তাই আপনার শরণাপন্ন হয়েছি সাহায্যের আশায় দীপকবাবু। আশা করি এই আহ্বানে সাড়া দেবেন আপনি। দীপক কোনো কথা না বলে অকস্মাৎ ড্রয়ার থেকে রিভলভারটা তুলে নিয়ে জানালার দিকে লক্ষ্য করে 3বার পিস্তল ছুড়ল। ধূপ করে একটা শব্দ শোনা গেল ঠিক জানালার বাইরে। 3জনে ছুটে বাইরে এসে দেখল একটা লোক সাইকেলে চড়ে অনেক দূরে পালিয়ে গেছে। তার অপসৃয়মান মূর্তিটির দিকে চেয়ে রতন দীপককে জিজ্ঞাসা করল, ওকে অনুসরণ করব নাকি? দীপক হেসে বলল, না থাক, ওসব চুনোপুটিদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তারপর ঘরের ভিতরে প্রবেশ করে রায়বাহাদুরকে লক্ষ্য করে বলল, আপনার কেস আমি গ্রহণ করলাম রায়বাহাদুর। শ্বেতপদ্মের সাথে আমার সংঘাত শুরু হলো, জানি না এর শেষ কোথায়।
রায়বাহাদুর উচ্ছ্বসিত হাসির সঙ্গে বললেন, ধন্যবাদ দীপকবাবু। আমি পুলিশের সাহায্য না নিয়ে আপনার কাছে এই জন্যেই ছুটে এসেছি, কারণ জানি যে আপনি পুলিশের চেয়ে অনেক বেশি কর্মক্ষম, আর আপনি কাজে হাত দিলে শ্বেতপদ্মের নজরে তা পড়বে না। দীপক একটু থেমে বলল, কিন্তু আমার বন্ধুদের নজর অনেক আগেই পড়েছে দেখতে পাচ্ছি। ওদের নজর এড়ানো সত্যিই খুব মুশকিল। এমন সময় ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠল। ভেসে এলো পরিচিত এবং বহুশ্রুত কণ্ঠস্বর। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ তুমি। আমার নজর এড়ানো সত্যি খুব কঠিন। তুমি রায়বাহাদুরের কেস গ্রহণ করলে জেনে খুবই খুশি হলাম, কিন্তু আমার একজন অনুচরকে ভয় দেখালে কি হবে? আমার অনুচর ছড়িয়ে আছে সারা ভারতবর্ষের প্রতিটি কোণে। ভয় আমাকে আর কি দেখাবে? আমার শক্তির কাছে তুমি যে কত ক্ষুদ্র, কত তুচ্ছ, তা তো বুঝতেই পারছো। ঠিক 3 দিন তুমি আর তোমার সহকারী পৃথিবীর আলো বাতাস উপভোগ করবে, তারপর উপযুক্ত শাস্তি ঘনিয়ে আসবে তোমাদের ওপরে। মানে মৃত্যুর গ্রাস এসে তোমাদের চিহ্ন অবলুপ্ত করে দেবে পৃথিবীর বুক থেকে। তারপর স্বর্গে গিয়ে গোয়েন্দাগিরি করো। বেশ মজা হবে না? হা হা হা। শ্বেতপদ্মের কথার খেলাপ কখনো হয় না বন্ধু। হা হা হা। দীপক চ্যাটার্জি দাঁতে দাঁত চেপে বলল, দেখি শয়তানের কত বড় ক্ষমতা। এই দ্বন্দ্বযুদ্ধে হয় আমি জিতব, নয় সে। দেখা যাক নিয়তি কার কপালে এঁকে দেয় সে জয় টিকা। চিন্তারামের চায়ের দোকানটি ক্ষুদ্র হলেও তাতে যে তার আয় নেহাত কম হয় না, তা বোঝা যায় তার ক্রমবর্ধমান স্ফীতকায় চেহারাটার ওপর একবার চোখ বুলিয়ে নিলেই। দোকানের সারি সারি কাঠের বেঞ্চিগুলি অত্যন্ত নোংরা। মাত্র 2টি চেয়ার, বোধহয় সম্ভ্রান্ত 2-1জনের পদধূলি পড়লে তাদের অভ্যর্থনার আশায়, কিন্তু তাও আবার হাতলবিহীন। অথচ দোকানের আয়ের পয়সা সে যে অসৎ পথে ব্যয় করে না তাও নিশ্চিত। লোকের ধারণা চিন্তারাম একটি আস্ত কৃপণ, মরে গেলে বোধহয় জগ হয়ে তার সঞ্চিত টাকাকড়ি আগলাবে। ভোরবেলা খদ্দের যে কতগুলি হয় তার নির্দিষ্ট কিছু নেই, তবে যে কতগুলি খদ্দের চিন্তারামের দোকানে নিয়মিত হাজিরা দেয় তাদের প্রত্যেকটিকে সে বেশ ভালো করেই চেনে। কিন্তু এত ভোরে নূতন একজন ভদ্রলোককে এক্ষণে বসে নিবিষ্ট মনে চা খেতে দেখে তার প্রতি সে বড় বেশি সুনজর দিল না। সাধারণত এরকম ভদ্রবাবুরা কখনো এত ভোরে দোকানে চা খেতে আসে না। তাদের ঘুম ভাঙে না 8টার আগে। এদিকের খদ্দের কজন বেশ নিশ্চিন্ত মনে বসে। এদের চিন্তারাম চেনে। একজন সবে জেলখানায় পুরো 5টি বছর ঘানি ঠেলে মাস দেড়েক ফিরেছে। তার নাম রংলাল। পরনে তার ময়লা পাজামা, গায়ে তালি দেওয়া আধময়লা শার্ট, তার উপরে একটা অত্যন্ত ময়লা সুতির জহরকোটে শীতকে আটকে রাখবার চেষ্টা। আপন মনেই দিলদরিয়া মেজাজে সে যেমনভাবে চা খাচ্ছে তাতে মনে হয় একজন রাজা না হয় উজির কেউ হবে বোধহয়। তার কিছুটা বায়ে অপর যে 2জন ফিসফিস কথাবার্তা বলে চায়ে 2-1টা চুমুক দিচ্ছে আর মাঝে মাঝে দৃষ্টি বুলিয়ে নিচ্ছে, সে 2জনই চিন্তারামের বাধা খদ্দের। একজন রশিদ খাঁ আর একজন ভরত সিং। ওদের 2জনকে চিন্তারাম বেশ একটু সমীহ করে। ওদের সম্বন্ধে তার মনে কেমন যেন একটা ভাব, যা ঠিক বোঝানো যায় না, তবে সেটা বেশ ভয়ঙ্কর গোছের কিছু হবে। রশিদ খাঁর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বেশ দোহারা পেশিবহুল চেহারা, পোশাক সাধারণ, পাজামা পাঞ্জাবি আর কালো কাপড়ের একখানা কুর্তা, গলায় কালো সুতো দিয়ে আটা একটা চৌকো রূপার চাকতি, চোখে মুখে সর্বদাই কেমন যেন একটা ত্রস্ত ভাব। ভরত সিং যে মস্ত বড় একজন পালোয়ান কিংবা কুস্তিগির, এমনই একটা ধারণা হঠাৎ এসে মনে বাসা বাঁধে তার দিকে ভালোভাবে নজর দিলেই। বিরাট বাঘের মতো গোল একখানা মুখ, তেমনি বিশাল চেহারা, ঘাড়ে গর্দানে মিশে এক হয়ে গেছে। ওরা নিজেদের মধ্যে যে সব কথা বলাবলি করছিল তার মধ্যে 2-1টা হঠাৎ নিজেদের অজ্ঞাতেই
জোরে উচ্চারিত হচ্ছিল। তারপর আবার সতর্ক হয়ে ধীরে ধীরে কথা বলছিল। বাইরের কেউ যে ওদের কথা শুনে ফেলবে তা ওদের মোটেই ইচ্ছা নয়। হঠাৎ একসময় রংলাল উঠে দাঁড়ালো। তারপর কোনো দিকে না তাকিয়ে লম্বা পা ফেলে এগিয়ে চলল দরজার দিকে। চিন্তারাম হাঁকল, ওয়ে শুনছ? রংলাল আর চোখে একবার চিন্তারামের দিকে চেয়ে দেখল। তারপর মুখখানা ঈষৎ গোমরা করে বলল, কি গো, কিছু বলবে নাকি রামাদোস্ত? চিন্তারাম তার চাছা গলায় বলতে শুরু করল, বলি বলবো তোমার মাথা আর আমার মুন্ডু। নবাব পুত্রের মতো ঢকঢক করে রোজ দুবেলা চা তো এক বাটি করে বেশ মেরে যাও, কিন্তু এদিকে যে প্রায় 2.5 টাকা বাকি পড়েছে সেটি দেবার তো নাম গন্ধ নেই। টাকা না দিলে তোমাকে আজ দোকানের বার হতে দেব না। অমন কত লোককে চিন্তারাম গলায় গামছা লাগিয়ে টাকা আদায় করেছে। রংলালের চোখ দিয়ে যেন আগুন ফেটে পড়ছিল। সে বলল, তোমায় তো অনেক দিন বলেছি ওস্তাদ যে হাতে টাকা আসুক মিটিয়ে দেব। এতগুলো লোকের সামনে কি এ অপমান না করলে চলছিল না? গলার সুর আর এক পর্দা ছড়িয়ে চিন্তারাম শুরু করল, ওরে আমার মানি যুধিষ্ঠির রে, গায়ে একেবারে ফোসকা পড়ে গেল। বলি টাকার জোগাড়ি যদি না করতে পারবে তো পাট চাটতে আসো কেন? একবেলা চায়ে একটু চিনি কম হলে তো তেরে ফুরে ওঠো। বলি টাকা কি ছেলের হাতের মোয়া যে তোমার হাতে সুরসুর করে চলে আসবে? কাজ টাজ কিছু না করলে কোত্থেকে আসবে টাকা? না আবার সেই পুরনো ব্যবসা ধরবার তালে আছো বুঝি? রাগে অপমানে যেন ঠক ঠক করে কাঁপছিল রংলাল। তার মনে হচ্ছিল এখনই গিয়ে ওই বদমাস কৃপণ হার কঞ্জুস চিন্তারামের টুটিটা টিপে ধরবে। ক্রোধে অগ্নিশর্মা হলেও তার মুখ দিয়ে কিন্তু বেরুল মাত্র 2টি কথা, যা পারো করোগে, তোমাকে 1টি পয়সা আমি দেব না। গালাগাল দিয়ে পয়সা আদায় হয় না। যদি ক্ষমা চাও তবেই পয়সা দিতে পারি, তার আগে নয়। চিন্তারামও রেগে উঠে বলল, আগে পয়সা ফেল, তারপর অন্য কথা। জোচ্চোর পাজি হতভাগা, জোচ্চুরি করবার আর জায়গা পাওনি। রেগে দুজনেই পরস্পরের দিকে ধেয়ে যাচ্ছিল। এমন সময় এক কোণ থেকে কে যেন বলে উঠল, থামো তোমরা। তার সে সুরে কেমন যেন অদ্ভুত একটা গাম্ভীর্য, অদ্ভুত সে কণ্ঠস্বর। তা শুনে চুপচাপ আদেশ পালন করা ছাড়া উপায় থাকে না। দুজনেই থমকে দাঁড়ালো। সবার দৃষ্টি গিয়ে পড়ল কোণের সেই ভদ্রলোকটির ওপরে। ভদ্রলোক ধীরে ধীরে এগিয়ে এসে চিন্তারামকে জিজ্ঞাসা করলেন, এর কত বাকি হয়েছে? বিনয়ে বিগলিত হয়ে চিন্তারাম তার কুৎসিত মুখে বিকৃত একটা হাসি ফুটিয়ে বলল, আগে 2.5 টাকা হুজুর। ভদ্রলোক গম্ভীরভাবে একটি 10 টাকার নোট বের করে দিলেন চিন্তারামের হাতে। বললেন, আমার চায়ের দামটাও কেটে নিও এর থেকে, আর বাকি টাকাটা একে দিয়ে দাও। বলে তিনি অঙ্গুলির নির্দেশ করলেন রংলালের দিকে। এমন একটা ঘটনা বৈচিত্র্যে রংলাল একটু বোকা বনে গিয়েছিল। এবার সে একবার ভদ্রলোকের দিকে মুখ তুলে বলল, হুজুর আপনি? ভদ্রলোক বাধা দিয়ে বললেন, থাক, আর গুণ ব্যাখ্যা করে কাজ নেই। ওদিকে ঘরের কোণে রশিদ খাঁ ভরত সিংকে বলল, বেশ ভালো মাল রে, পকেটে বেশ 2 পয়সা আছে, দেব নাকি পকেটের ভাতটা লাঘব করে? বাজাতন টের পাবেন রশিদ খাঁর হাত কেমন সাফাই। বাধা দিয়ে ভরত সিং বলল, এই সাবধান, দলের নিয়ম আছে যে দলে কাজ করতে হলে দলের কাজ ছাড়া বাইরের কাজ করা চলবে না, মনে নেই বুঝি? ঘরের ঠিক দরজার কাছে বসেছিল একজন লোক। সে আমাদের চুনিলাল। কাপ ডিশ ধোয়, চাটা তৈরি করে, মাস গেলে পায় খাওয়া পড়া বাদে 60টি টাকা। সে একবার 10 টাকার নোটটির ওপরে তার লোলুপ দৃষ্টি নিক্ষেপ করল। চুনিলাল একবার ভদ্রলোকটিকে সেলাম ঠুকে বলল, হুজুর বকশিস। ভদ্রলোক একটি 2 আনি ফেলে দিয়ে রংলালের সাথে কী সব গল্প করতে করতে বেরিয়ে গেলেন। এই দৃশ্য চিন্তারামের ভালো লাগলো না। একটা ধনী ভদ্রলোকের সাথে এই একটা জেলের ঘানি টানা কয়েদির এতটা অন্তরঙ্গতা অসহনীয়। ওরা দুজনে ফিসফিস করে কি যেন সব বলতে বলতে চলল। পথের বাঁকে এসে যখন ভদ্রলোক বললেন, বুঝলে তো, মনে থাকবে, টালিগঞ্জের ঠিক পোলটির গায়ে লাগা বাঁ ধারের সরু রাস্তাটা ধরে। রংলাল একবার তার দন্ত পংক্তি বিকশিত করে বলল, হ্যাঁ হ্যাঁ
ঠিক মনে থাকবে হুজুর। তেমন মনই নয় যে একবার শুনলেই ভুলে যাব। ওধার থেকে একজন এক চোখ কানা ভিখিরি একটা মোটা লাঠিতে ভর দিয়ে ঠুক ঠুক করে এসে ভদ্রলোকটির সামনে তার হাতটা মেলে ধরে বলল, অন্ধ নাচারকে একটা পয়সা দিয়ে যান বাবা, ভগবান আপনার ভালো করবেন বাবা। ভদ্রলোক একবার নাকটা বেঁকিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। কানা ভিক্ষুক তার গমন পথের দিকে একবার চেয়ে মুচকি হাসল। একটু ভালো করে চেয়ে দেখলে বুঝতে পারা যেত যে এই ভিক্ষুকটি ডিটেকটিভ দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল।